গল্প আমার তুই লিখেছেন সাবিকুন নাহার। পর্ব ৩। আঞ্জুমান খান আবার বলে, তোমরা সবাই মিলে আদর দিয়ে ওকে একেবারে বাদর বানাচ্ছ। আয়াত চোখের পানি মুছতে মুছতে আনিশা খানের কোলে মুখ গুজে বসে থাকে। আনিশা খান এক হাতে আয়াতের মাথায় হাত বুলিয়ে আরেক হাতে প্লেটের দিকে ইশারা করে বলেন, আয় মা, আমি নিজে তোকে খাইয়ে দেই, তুই হাত দিস না, আর গরম এখনও। আর বাকি সবাইও নিজেদের মতো করে গল্প করতে করতে নাস্তা করতে থাকে। নাস্তা করা শেষ করেই সবাই নিজের রুমে চলে যায়। পড়াশোনা নিয়ে মোজাম্মেল খান একটু বেশি কঠোর। পড়ালেখাতে ফাঁকি দেওয়া তার একদম পছন্দ না। আয়াত ঘরে ফিরে নিজের বই খাতা নিয়ে টেবিলে বসেছে ঠিকই, কিন্তু মনটা একেবারেই নেই পাতার দিকে। বইটা খুলে কলম হাতে নিয়ে সে কী সব এলোমেলো আবিজুবি আঁকিবুকি শুরু করে দিয়েছে। মাঝে মাঝে ফুল পাতা, আবার কখনো কার্টুন টাইপ মুখ এঁকে হালকা হাসি দেয় নিজেই। পড়াশোনার পাতায় যেন তার কোনো টানই নেই। তার মুখে ভাটার মতো অসন্তুষ্টিত ছাপ ফুটে থাকে। ফিসফিস করে নিজের মনেই বলে ওঠে, এত বড় বই পড়ে কি হবে বুঝি না বাপু। একদিন তো ঠিকই থালা বাসন মাজতে হবে। তার চোখে মুখে বিরক্তির ছায়া, যেন পড়ালেখার জিনিসটা তার কাছে পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর কাজ। একটা কলম দিয়ে বইয়ের কোণায় একটা টমেটোর মতো কিছু এঁকে সে আবার দীর্ঘশ্বাস ফেলে। হঠাৎ করে আয়াতের মোবাইলে গ্রুপ কলের রিং বেজে ওঠে। মনোযোগ এক ঝটকায় ছিঁড়ে যায়। বইয়ের পাতার ওপরে আঁকাআঁকি বুকি থেকে স্ক্রিনে ঝলমলে করে ভেসে ওঠে ভণ্ড গ্রুপ কলিং। কল রিসিভ করতেই হাসির ঝলকানি। তুবা, রাফা আর সারা, তাদের তিনজনের চেনা গলা একসাথে ভেসে আসে। এই রে মহারানী, এতক্ষণে আসার সময় হলো। আয়াত লম্বা একটা হাই তুলে বলে, বই পড়তেছিলাম রে। আমি কি তোদের মতো নাকি যে সারাদিন শুধু মোবাইল টিপি? সেই কথার মাঝেই সারা মুখ ভেংচিয়ে বলে ওঠে, আমরা সবাই জানি তুই কত বড় বৃদ্ধ নদী, কিন্তু তার আগেই এটা বল, কালকে ফাহাদ ভাই তোকে টেনে হিঁচড়ে নিয়ে গেল কেন? কি বলল তোকে? তুবা আর রাফা একসাথে বলে ওঠে, একদম সিনেমার সিন হয়ে গেছে রে। সবাই তো তাকিয়েছিল। বল না আয়াত, কি হয়েছিল? আয়াত মুখ ভেংচি দিয়ে বলে, কি আর বলবে, ঠাস ঠাস করে দুইটা চর বসিয়ে দিল। তিনজনে কেউই অবাক হয় না, বরং হালকা নিঃশ্বাস ফেলে তুবা বলে, এইটা তো নতুন কিছু না রে। তোকে যে কয়বার ফাহাদ ভাই মেরেছে সেটা নিয়ে একটা আলাদা হিসাব বই করা যায়। রাফা কৌতুক করে বলে, আয়াতের জীবনে ট্র্যাজেডি শিরোনাম হবে, ভাইয়ের হাতে বিধ্বস্ত বনু। বলেই সবাই একসাথে হেসে ওঠে। এরপরে তারা অন্য টপিক নিয়ে কথা বলতে শুরু করে। কথা বলতে বলতে কখন যে ঘড়িতে ৯টা বেজে গেছে তা তাদের কারোই খেয়াল নেই। খানবাড়িতে সবাই রাত ৯টার মধ্যে রাতে খাবার খেয়ে নেয়। আয়াত ঘড়ির দিকে তাকিয়ে দেখে ৯টা বেজে গেছে, তাই তাড়াতাড়ি কল কেটে দেয়। খানবাড়িতে রাত ৯টায় সবাই রাতের খাবার খায়, তাই সবাই ৯টার মধ্যে টেবিলে হাজির হয়। সবাই আসলেও আয়াত এখনও আসে নাই, তাই আয়াতকে আঞ্জুমান খান ডাকছে। তাড়াহুড়ো করে দৌড়ে নামতে গিয়ে আয়াত সোজা গিয়ে ধাক্কা খায় ফাহাদের সাথে। ফাহাদ চোখ কুঁচকে বলে ওঠে, সারাদিন বাদরের মতো লাফাস কেন? একটুও শান্ত থাকতে পারিস না? আয়াত তার কথায় মুখ ভেংচি দিয়ে বলে, আপনি বাদর ফাহাদ ভাই। তারপর সে আর কিছু না শুনে তাড়াতাড়ি টেবিলের দিকে চলে যায়। টেবিলে আগে থেকেই সবাই জড়ো হয়েছে। আয়াত গিয়ে বসে তার চেয়ারে। টেবিল জেরে ধোয়া ওঠা খাবারের ঘ্রাণ ছড়াচ্ছে। ভুনা খিচুড়ি, গরুর মাংস, বেগুন ভাজা আর আয়াতের পছন্দের আচার। সবাই আপন মনে খাচ্ছে আর টুকটাক কথা বলছে। ফাহাদ চুপচাপ খাচ্ছে, মাঝে মাঝে আয়াতের দিকে তাকাচ্ছে। খাওয়া শেষ করে সবাই যার যার রুমে চলে যায়। আয়াতের প্রচণ্ড পরিমাণে ঘুম আসছে। আদিবা পাশ দিয়ে যেতে যেতে বলে, ঘুমের দেশে পা দিচ্ছিস নাকি আয়াত? আয়াত কেবল একটুখানি মাথা নাড়ে, আর কিছু বলারও শক্তি নেই তার। সে গা এলিয়ে দিয়ে
ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। তারপর দরজা খুলে নিজের ঘরে ঢোকে। সে সোজা গিয়ে নিজের নরম বিছানায় গা এলিয়ে দেয়। চোখ বন্ধ করতে না করতেই সে যেন অন্য এক জগতে পা রাখে। তার বিছানার পাশে রাখা বইগুলো উল্টে পড়ে আছে। ঘরে এক কোণে ছোট বাতিটা অন হয়ে টিমটিমে আলো ছড়াচ্ছে। অন্যদিকে ফাহাদ ধীরে ধীরে সিঁড়ি বেয়েও উপরে ওঠে। নিজের রুমে ঢুকে জামা পাল্টে ফ্রেশ হয়ে নেয়। তারপর ডেস্ক ল্যাপটপ অন করে বসে যায় তার কাজ নিয়ে। এক সময় ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত অনেক হয়ে গেছে। 11টা পেরিয়ে গেছে অনেক আগে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে তারপর ল্যাপটপ বন্ধ করে, ফাইলগুলো গুছিয়ে রাখে। ফাহাদ আলো নিভিয়ে শুয়ে পড়ে। ঘরে নিঃশব্দতা তাকে ধীরে ধীরে গ্রাস করে নেয়। 5:30 বাজে। ফজরের আজানের মৃদু ধ্বনি ভেসে আসে জানালার ফাঁক দিয়ে। আয়াত ধীরে ধীরে চোখ মেলে তাকায়। ঘুমের ঘোরে কয়েক সেকেন্ডের বোঝে না কোথায় সে। তারপর আজানের ধ্বনি পুরোপুরি জাগিয়ে তোলে তাকে। সে বিছানা ছেড়ে উঠে পড়ে। একটু জিম ধরা চোখে বারান্দা দিয়ে বাইরে তাকায়। ভোরের আলো ধীরে ধীরে ধরা দিচ্ছে আকাশে। আয়াত অজু করে ফিরে আসে। তারপর সাদা জায়নামাজটা বিছিয়ে শান্তভাবে দাঁড়িয়ে যায় নামাজে। নামাজ শেষে সে ধীরে ধীরে জায়নামাজ গুছিয়ে রাখে আর নিজের ওড়নাটা কাঁধে নিয়ে নেয়। এরপর সে নিঃশব্দে কিচেনের দিকে পা বাড়ায়। ধীরে ধীরে চুলায় চায়ে পানি বসায়। কিছুক্ষণের মধ্যেই ধোয়া ওঠা এক কাপ দুধ চা তৈরি করে নেয়। চায়ের গন্ধে যেন তার মনটা একদম ভালো হয়ে যায়। চায়ের কাপ হাতে নেয়, নীরবে নিজের রুমে ফিরে যায়। তারপর সরাসরি বেলকনির দিকে পা বাড়ায়। ভোরের মিষ্টি হাওয়ায় তার ওড়নাটা একটু উড়িয়ে দেয়। সে বেলকনিতে এক কোণে রাখা দোলনায় বসে পড়ে। আয়াতের রুমটা যেন তার নিজের জগৎ। দেয়ালে হালকা প্যাস্টেল রং, জানালার পাশে পাতলা সাদা পর্দা। রুমের প্রতিটা জিনিসে তার শখের ছোঁয়া স্পষ্ট। ছোঁয়া ছোঁয়া কাঠের শেলফে সাজানো বই, তার আঁকা কিছু স্কেচ ফ্রেমে বাঁধিয়ে টাঙানো। এক কোণে নরম একটা বিছানা, উপরে হালকা নীলচে চাদর আর কয়েকটা কুশন। বেলকনির একপাশে সারি সারি ফুল গাছ, গোলাপ, বেলি, কালো গোলাপ, প্রতিটা আয়াত নিজ হাতে লাগিয়েছে। আরেক পাশে ছোট একটা দোলনা, ওটাতে বসে সে প্রায়ই চা খায়, বই পড়ে কিংবা নিজের সঙ্গে কথা বলে। দোলনায় বসে সে চায়ের কাপটা ধীরে ধীরে ঠোঁটে তোলে আয়াত। আর ঠিক তখনই জানালা ফাঁক দিয়ে আসা ভোরের সোনালি আলো এসে পড়ে তার মুখে। চোখ বন্ধ করে নেয় কয়েক মুহূর্ত। সে সেই আলোটুকু অনুভব করে। চারপাশে পাখিদের কিচিরমিচির, বেলকনির ফুল গাছগুলো শিশিরে ভেজা, পাতায় জমে থাকা জলরাশি রোদে চিকচিক করে ওঠে। এই মিষ্টি পরিবেশে সে আপন মনে গুনগুনিয়ে গান ধরে। অন্যদিকে ফাহাদও ফজর নামাজ পড়ে নিজ রুমে বেলকনিতে আসে। তার আর আয়াতের বেলকনি পাশাপাশি। চায়ের কাপে চুমুক দিতে গিয়েই হঠাৎ সে থমকে যায়। কানে আসে একটা সুরের গুনগুন, একটা মেয়ের কণ্ঠে, ভোরের বাতাসে ভেসে আসা মিষ্টি সুর। সে কিছুটা হেলে দেয়ালের ওপাশে চোখ রাখে। আয়াত বসে আছে দোলনায়, চোখ বন্ধ করে আপন মনে গান গাইছে। ফাহাদ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তারপর হালকা হাসে। নিজের মনে বলে, যাক, বাদরটা ভেতরেও দেখি একটা ভালো গুণ আছে। এইটা তো জানা ছিল না। আয়াতের ধ্যান ভেঙে যায় হঠাৎ মোবাইলের টুং করে ওঠার শব্দে। সে একবার বিরক্ত মুখে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে ভণ্ড গ্রুপ থেকে গ্রুপ কল আসছে। সে চোখ ঘুরিয়ে গভীর একটা নিঃশ্বাস ফেলে। তারপর কল রিসিভ করে বলে ওঠে, কিরে, তোদের কাজকর্ম নাই নাকি? সকাল সকাল ফোন দিয়ে জ্বালাচ্ছিস কেন? আয়াতের কথা শুনে রাফা সঙ্গে সঙ্গেই একটা মুখ ভেঙচিয়ে বলে, ও মা, কেন রে? তুই কি মহাভারত অশুদ্ধ করছিলি নাকি যে আমরা তোকে কল দিয়ে জ্বালাচ্ছি? ওদের কথা শুনে তোবা বলে, আরে থাম তোরা, এখন আমার কথা শোন। আজ সঙ্গে সঙ্গে বলে, কি রে, কি অঘটন ঘটিয়েছিস আবার? তোবা চোখ ঘুরিয়ে বলে,
সবাই কি তোর মতো সারাদিন শুধু অঘটন ঘটায় নাকি? একটু শান্তি দিত। আসলে আজ কলেজে নতুন একজন স্যার আসবে, তাই প্রিন্সিপাল বলেছে সবাই যেন কলেজে উপস্থিত থাকে। আয়াত তখন সন্দেহভরা গলায় বলে, তাই নাকি? তোকে কে বলেছে এসব? তুবা সঙ্গে সঙ্গে বলে, আদিল বলেছে। এই কথা শুনে রাফা আর সারা একসাথে বলে ওঠে, ও, এবার বুঝলাম আসল ঘটনা। আদিল বললেই তো তোর কিছু বলার দরকার নেই। চোখ বন্ধ করে কলেজে হাজির। তুবা লজ্জা পেয়ে বলে, তোরা চুপ করবি? আমি বললাম, কারণ সবাইকে জানাতে বলেছে। আয়াত এবার মুচকি হেসে বলে, ঠিক আছে ঠিক আছে, আমরা যাব। আয়াত এবার সিরিয়াস ভঙ্গিতে বলে, এবার কল রাখ, সবাই রেডি হতে যা, না হলে আজ আর কারো কলেজে যাওয়া লাগবে না, বুঝলি? সবার মধ্যে এক দফা হাসাহাসি হয়, তারপর একে একে সবাই কল কেটে দেয়। আয়াত একবারে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নামলো। আদিবার আলিশাও নিচে নেমে আসে। দুজনেই ভার্সিটিতে ভর্তির জন্য কোচিংয়ে যাবে। তাদের পরেই আসে আরু। কলেজ ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে থাকে আয়াতের পাশে। আনিশা খান সবাইকে টেবিলে বসিয়ে গরম পরোটা আর সবজি দিয়ে নাস্তা করিয়ে দেয়। আঞ্জুম খান গ্লাসে দুধ দিয়ে বলে, সকালবেলা না খেয়ে কেউ বের হবে না। সকালের নাস্তা শেষ করে তারপর একে একে সবাই নিজেদের গন্তব্যের পথে রওনা হয়ে যাও। আয়াত কলেজে যায় আর আদিবা আলিশা কোচিংয়ে, আরও তার কলেজে। কলেজে গেটের সামনে দাঁড়িয়ে আছে সারা, তুবা আর রাফা। তারা প্রায় 20 মিনিট ধরে অপেক্ষা করছে আয়াতের জন্য, কিন্তু আয়াতের আসার কোনো নামগন্ধ নেই। তুবা বিরক্ত মুখ করে বলল, এই মেয়েটা যদি কোনো দিন একটু ঠিক সময় আসে, সব সময় দেরি করে আসবে। রাফা হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, প্রতিদিন কলেজ দেরি করে এসে বলবে আজ রাস্তায় জ্যাম ছিল। আমি তো ঠিক সময়েই বের হয়েছিলাম, জ্যামের জন্য দেরি হয়েছে, আমার কি দোষ? ওদের কথার মাঝে দূর থেকে একটা রিকশা আসতে দেখা যায়। তারা তিনজনই একসাথে তাকিয়ে দেখে রিকশা থেকে নেমে হিজাব ঠিক করতে করতে আসছে আয়াত। তিনজন একসাথে বলে ওঠে, অবশেষে মহারানী আসার সময় হলো তাহলে। আয়াত হেসে হালকা বলে, তোরা আগে আসছিস, আমার কোনো দোষ নেই। সারা বলে, বোন, তোর তো কোনো দোষ নাই, সব দোষ আমাদের। সময় মতো কলেজে এসে তোর জন্য অপেক্ষা করি। তারপর আয়াতের হাত ধরে টানতে টানতে বলে, এবার ক্লাসে চল, নাহলে আজ আবার বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। চারজন মিলে দৌড়ে ক্লাসরুমে ঢোকে। কেউ কিছু না বলেই চুপচাপ সোজা গিয়ে নিজের নিজের জায়গায় বসে পড়ে। রাফা চেয়ারে বসে ফিসফিস করে বলে, আজ যদি স্যার সামনে দাঁড়িয়ে থাকতেন তাহলে চারজনই খতম ছিলাম। সারা ধীরে হাওয়ায় হাত করে বলে, চুপ কর, বেশি কথা বলিস না, ভাগ্যিস এখনও স্যার আসেনি। তাদের কথার মাঝে ক্লাসে স্যার আসেন। সুন্দর করে প্রথম ক্লাসটা শেষ হয়ে যায়। মাঝে মাঝে আয়াত কথা বলেছে, কিন্তু স্যার ধরতে পারেনি।